আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর আশীর্বাদে মেহেরবানিতে অনেক ভালো আছি। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পঞ্চম অধ্যায়ের ফিজিক্স বইয়ের পঞ্চম অধ্যায়ের পিস্টন সংক্রান্ত একটা সৃজনশীল। তোমরা নিশ্চয় জানো যে আমি গত পর্বে তোমাদের শিখেছিলাম যে পঞ্চম অধ্যায়ের একটা প্রশ্ন, কোনো বস্তুকে তরল পদার্থে ছেড়ে দিলে সেটা পানিতে ডুবে থাকবে, ভেসে থাকবে। সেই সংক্রান্ত অঙ্কগুলো করার জন্য সহজ টেকনিক আমি তোমাদের শিখিয়েছি। আজ আমি তোমাদের শেখাবো পিস্টন সংক্রান্ত অঙ্কগুলো, যে সৃজনশীলটা আছে, বিশেষ করে এই যে F1 F2 কীভাবে বের করতে হয়, এবং এই সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে যে ছোট পিস্টনে কোনো 15 নিউটন বল প্রয়োগ করলে বল পিস্টনের যে বস্তুটা উপরে ওঠানো যাবে কিনা। এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বিগত সালে অনেক বোর্ডে এসেছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট। আশা করি তোমরা যে প্রথম থেকেই ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখো, তাহলে আমার বিশ্বাস খুব সহজে তোমরা এই সংক্রান্ত যত অঙ্ক আছে সব করতে পারবা। আচ্ছা, প্রথমে আমাদের যে টেকনিক বা যে পদ্ধতি অবলম্বন করতে, সেটা আমরা সবাই জানি। আমি প্রত্যেকটা পর্বে এই কথা বলে থাকি যে অ্যাট ফার্স্ট আমাদের প্রশ্নটা বুঝতে হবে, পরে বুঝতে হবে। প্রশ্নটা না বুঝলে আমরা অ্যান্সার করতে পারবো না, আমাদের কষ্ট হয়ে যাবে। সো প্রশ্নটা দেখো, এখানে কীটা চিত্র আছে, কি একটা সিলিন্ডার চিত্র, পিস্টনের চিত্র। আচ্ছা, এখানে বলছে এটা হলো ছোট পিস্টন, এটা হলো বড় পিস্টন, তাই না? এখানে বলছে প্রথম যে প্রশ্নটা কি, গোলকের ভর নির্ণয় করো। তারপর বলছে ছোট পিস্টনে যদি বল প্রয়োগ করা হয় 15 নিউটন বল প্রয়োগ করা হয়, বল পিস্টনের বস্তুটিকে উঠানো যাবে কি না। আমরা প্রথমে গ নাম্বারটা আগে শেষ করি। প্রথমে কি বলছে, গোলকের ভর। গোলক বলতে কি বলছে, এই যে গোলক যে আছে এর ভর কত। এখানে গোলকের কি আছে, ব্যাসার্ধ আছে, আর কি আছে, বস্তুটার ঘনত্ব আছে। এই গোলকের বস্তুটা কি আছে, ব্যাসার্ধ আছে আর ঘনত্ব আছে। এই দুটাতে আমরা ভর বের করব। কি বের করব, ভর। যে ভর, যে ঘনত্ব দ্বারা যদি ভর বের করি, তারপর ঘনত্বের সূত্র আমরা জানি। কি জানি বলো তো, আমরা জানি যে কি রো সমান এম বাই ভি। আমরা কি বের করব, এম বের করব, বা এম সমান রো ভি। ওকে, আমাদের মানটা বসে দেখি কী কী মান আছে। রো আছে, বস্তুর ঘনত্ব, রো কত আছে, 500 কেজি এম এস ইনভার্স 3। ওকে, আর বাকি থাকলো ভি এর মান। ভি এর মান আছে এখানে কত, ভি এর মান নেই। ভি এর মান কীভাবে বের করতে হয়, এফ এর মান কীভাবে বের করতে হয়, এ এর মান কীভাবে বের করতে হয়, কারণ এদেরকেও সরাসরি করে মান দেওয়া থাকে না, এদের মানটা বের করে নিতে হয়। বের করার সংক্রান্ত আমরা যেই প্রবলেমটাই অনেক সাফার করি, ভুগি, সমস্যা হয় যে আমাদের, সেক্ষেত্রে যেন সমস্যা না হয়, সেক্ষেত্রে এই জন্য আমি দ্বিতীয় পর্বে সুন্দর করে বুঝিয়েছি যে ভি এ এবং যতগুলো এই পঞ্চমাত্রায় যত সমস্যাগুলো আছে, যে সমস্যাগুলো আমরা ফেস করি, এই সমস্যাগুলো নিয়েই আমি একটা ভিডিও করছি। আশা করি তোমরা যদি ওই ভিডিওটা দেখো, আমার বিশ্বাস এই অঙ্কগুলো করতে যে সমস্যাগুলোর সম্মুখীন হও, ইনশাল্লাহ এই কোনো সমস্যায় তোমরা সম্মুখীন হবে না। যেমন সেন্টিমিটারকে কীভাবে মিটার করব, সেন্টিমিটার স্কেলকে কীভাবে মিটার করব, আবার সিসিকে কীভাবে মিটার করব, এবং ভি কীভাবে বের করব, এ কীভাবে বের করব, এই সংক্রান্ত আমি কিন্তু দিয়ে দিচ্ছি একটা। তারপর আবার বলছি, এখানে ভিটা আমাকে ভি এর মান বের করার জন্য দেখতে হবে বস্তুটা কি, আয়তকার না বর্গাকার না গোলাকার। যদি আয়তকার হয় আমরা জানি ভি সমান ভির কী হবে, দৈর্ঘ্য প্রস্থ গুণন উচ্চতা। আর যদি বস্তুটা যদি গোলাকার হয়, তা আমরা কী জানি, ভি সমান 4/3 পাই আর কিউব। আর ভির মানটা বের ভি সমান কী বলতো, 4/3 পাই আর কিউব। ওকে, সো এখানে 4/3 গুণন পায়ের মান তো আমরা সবাই জানি, এটা ধ্রুব একটা মান 3.5
1416 গুণন, আমরা কি আর এর মানটা এখানে আর এর মান কি দেওয়া আছে? নাই, মানে আর এর মান আছে কত? 5 cm। এটা সিএমটাকে অবশ্যই আমরা কী করব? মিটারে পরিণত করব। মিটার করলে কত হবে? 0.05। এটা তোমাদের অবশ্যই শিখিয়েছি, দিতে পারবে। তারপর আরেকবার বোঝাচ্ছি, দেখো 100 ভাগ দেব, ভাগ দিলে কত হয়? এই 0-র জন্য এই 5 থাকলো এখানে 0, আর 0.0 মিটার, এত মিটার। সো আর এখানে কি 0.05 কিউব। আর এটাকে আমরা ক্যালকুলেশনটা করে ফেলি, কি বলছে। আচ্ছা, এটাকে গুণ করে নিই, 0.05 পাওয়ার 3 গুণন 3.1416 গুণন 4 ভাগ 3। কত আসছে? 5.23 ইন্টু 10 ইনভার্স 4। ওকে, এটা আমরা কী মান পেলাম? ভি এর মান। এখন ভি এর মানটা এখানে বসিয়ে দেই, 5.23 ইন্টু 10 ইনভার্স 4 কিউব। ওকে, এখন আমরা গুণ করে দিই, গুণন 10,500 হচ্ছে 5.49, তার মানে 5 কেজি রাখতে পারি। লেখা করতে পাকা হচ্ছে 5 কেজি। ওকে, আমরা গোলকের ভরটা পেয়ে গেলাম। গোলকের ভর কত পেলাম? 5.5 কেজি। তা গ আমরা পেরেছি। এরকম যদি সো এরকম যদি আমরা গোলকের ভর ক, ভি, ক, রো মানগুলা এইভাবে আমরা বের করতে পারি। বের করার জন্য আসলে সূত্রটা খুব ছোট্ট, কিন্তু আমাদের পরিসরটা বেশি হয়ে যায়, বেশি। কারণ বেশিটা কি, অনেক সময় এই দিই সরাসরি রো এর মানটা, মানে ভি এর মানটা দেওয়া থাকে না। ভি এর মানটা এখানে বের করতে, এখানে মেন সমস্যা হলো ভিটা নিয়ে। এখানে যদিও একটু ক্রিটিক্যাল করবে কি ভি এর ক্ষেত্রে, তাছাড়া কোনো ক্রিটিক্যাল থাকে না। সো আমরা গ শেষ করলাম। নাম্বারটা দিই। এখন যদি আমরা ঘয়ে মুসলাম, এখানে কত ছিল? আর সমান 5 cm আর D2 40 cm। এখন আসি ঘ, কি বলছে? ছোট পিস্টনে 15 নিউটন বল প্রয়োগ করলে বড় পিস্টনের বস্তু উঠানো যাবে কিনা, সেক্ষেত্রে আমি কিভাবে করব? আমরা ভাবনার দরকার নেই, জাস্ট আমি একটা টেকনিক শিখেছি, একটা কৌশল, ধাপ অনুসারে করব, তাহলে আমাদের খুব সহজ হবে। ধাপ অনুসারে করবো, তাহলে সামনে সহজ হবে। ধাপ 1, এই জায়গায় বলছে এখানে যদি এফ সমান 15 নিউটন বল যদি প্রয়োগ করা হয় এখানে, তাহলে এই বলটা এই পানির মধ্যে ধাক্কা আসে, এই জায়গায় ঊর্ধ্বমুখী বল, যেটা বল F2 ঊর্ধ্বমুখী বল। এই 15 নিউটন বল করে বস্তুটা যেখানে আছে, পানিতে ডুবানো আছে, বস্তুটা, এই বস্তুটা উপরে উঠানো যাবে কিনা, এই 15 নিউটন বল প্রয়োগ করে F2 রে যে ঊর্ধ্বমুখী বলটা পাবো, এই বল দ্বারা বস্তুটা উপরে উঠানো সম্ভব কিনা, বস্তুটা উপরে উঠানো সম্ভব কি না, এটাই। সো তাহলে এখানে আমরা কি করব? প্রথমে তো 15 নিউটন দ্বারা বল, তা আমাদের তাহলে F2 বল বের করতে হবে। F2 বল বের করতে হবে, তারপরে বস্তুর ভর, তো ঠিক বস্তুর ওজন বের করতে হবে। বস্তুর ভর দেওয়া আছে, কী করবো আমি? বস্তুর ওজন। তার মানে এখানে F2, এখানে দেওয়া আছে কি 15 নিউটন বল প্রয়োগ করলে এখানে এই বলের মধ্যে বস্তুর উপরে উঠানো যাবে কি না। তা আমাদের যে ধাপটা অনুসরণ করবো, সেই ধাপটা দেখো। প্রথম কাজটা হবে আমরা বের করব সহজ করে, কি করব? বস্তুর
ওজন, বস্তুর ওজনের সূত্র আমরা জানি কি, আমরা আগের পর্বে করেছি ওজন সংক্রান্ত। ডাব্লিউ সমান হবে এম জি। ওকে, ধাপ 1 এইটা। ধাপ 2টা পরে লিখতে সেটা আমরা করেই ফেলি। এম কত পাইছি আমরা? গণং হতে পাইছি এম। গণং হতে পাই লিখতে পারি গণং হতে পাই বস্তুর ভর এম সমান কত? 5.5 কেজি। ওকে, 5.5 কেজি গুণন 9.8 এমএস ইনভার্স 2। প্রথমে প্রথম ধাপটা হলো আমাদের বস্তুর ওজন বের করব। 5.5 গুণন 9.8, 9.8 ঠিক আছে। তোর 5.5 গুণন 9.8, ফাইভ পয়েন্ট ফাইভ গুণন 9.8 কত আসছে? 53.9 নিউটন। ক্যালকুলেট একটু প্রবলেম হয়ে গেছিল। আচ্ছা, তারপরে দেখবো আমরা ধাপ 2। আমি কি লিখবো? ধাপ ধাপ 2। ধাপ 2 এ কী করব? ধাপ 2 এ কী বলবো? বের করবো আমরা এই যে অনুভূত বল, বস্তুর ওজনটার অনুভূত বল। প্রথম কাজ কি? বস্তুটার ওজন প্লাস অনুভূত বলটা। অনুভূত বলটা যদি বের করি তাহলে F2 এ মানে দ্বিতীয় পিস্টনের দ্বিতীয় বড় পিস্টনের অনুভূত বল F2 সমান, F2 বের করতে হবে। F2 সমান কি? আমরা F2 সমান লিখতে পারি A2/A1 গুণন F1। ওকে, তাহলে ধাপ 2 কি? ধাপ 1 কি? বস্তুর ওজন। ধাপ দিয়ে বের করবো বরপিস্টনে অনুভূত বল। অনুভূত বল আর এই বলটা, যদি এই বল বস্তুর ওজন বেশি হয় তাহলে বস্তুটা ডুবে যাবে, ওইটাকে তুলানো সম্ভব না। আগের মধ্যে গত পর্বে যে ভিডিওটা করছিলাম যে বস্তুর ওজন বেশি হলে বস্তু ডুবে যাবে, এখানে প্রায় দেখতে একই সেম। বস্তুর ওজন যদি বেশি হয় তা কি এই বলটা কি কাজ করবে? নো। একটা মানুষের ওজন যদি মানে একজনের একটা মানে সে একজন মানুষ সর্বোচ্চ তুলতে পারে মনে করো 40 কেজি, ধরো 50 কেজি। ওকে যদি 100 কেজি দেওয়া যায় কোনো ধানের বস্তা কি চালের বস্তা অথবা কোনো পাথরকে, 100 পাথর যদি দেওয়া যায় তুমি তুলো, সে কি তুলতে পারবে? কখনো তুলতে পারবে না। সো সেক্ষেত্রে এখানে ওর বলটা যদি হয়, বস্তুটা যদি মনে করো 100 কেজি হয়, এর বলটা হতে হবে কমপক্ষে 100-র উপরে। সে ধারণ ক্ষমতা যে যতটুকু ওঠাইতে পারে, ও তুলতে পারে মনে করো 40 কেজি, ওকে দাও 50 কেজি, সম্ভব না। সো ওর যদি বস্তুটা ওজন 30 কেজি হয়, ধারে বস্তুটা যদি 30 কেজি হয় তাহলে সেক্ষেত্রে সে তুলতে পারবে, কারণ তার তোলার ক্ষমতা হলো 40 কেজি পর্যন্ত। আচ্ছা, তাহলে F2 অনুভূত বলটা আমরা বের করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আসলে বিষয়টা কি বলছি। বিষয়টা হলো এরকম, আরেকবার বলতেছি তোমাদের বোঝানোর জন্য। বিষয়টা হলো একজন মানুষ মানে যে কোনো একজন মানুষকে বলা যেতে পারে আচ্ছা তুমি কত কেজি ওজন তুলতে পারো? সে 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 বললো আমি 40 কেজি তুলতে পারি। আর তাকে যদি বলি যে 50 কেজি তুলো, সে কি তুলতে পারবে? না, সে তুলতে পারবে না। আমার দেখা গেল ওকে যদি বলি 20 কেজি 30 কেজি ওজনের একটা বস্তা তুলো বা বস্তুটা তুলো, সে কিন্তু অনায়াসে তুলতে পারবে। সো এখানে ডিপেন্ড করবে যদি বস্তুর ওজনটা যদি বেশি হয় সেক্ষেত্রে বস্তুটা সে তুলতে পারবে না।
আর যদি ওর বলটা যদি বেশি হয় তাহলে সে অবশ্যই তুলতে পারবে। অর্থাৎ সে তুলতে পারে 40 কেজি, তাকে দেওয়া হলো 30 কেজি, তাহলে সে তুলতে পারবে। এই কথাটাই বলছে। আচ্ছা, তো এখানে আমরা বের করব কি A2 A1। তা A2 বলতে এখানে কী বোঝায়? ক্ষেত্রফল। কিসের ক্ষেত্রফল? এখানে কিন্তু সিলিন্ডারের ক্ষেত্রফল দেওয়া আছে। সিলিন্ডারের কী দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে। কী আছে? ব্যাস, কিন্তু ক্ষেত্রফল দেওয়া নেই। সুতরাং এখানে আমাদের কী করতে হবে? তো এখানে আমরা ব্যাসার্ধটা বের করে নেব, ব্যাসার্ধগুলো বের করে নেব। কারণ ব্যাসার্ধ দিয়ে করতে হবে ক্ষেত্রফল, কারণ গোলাকার যেহেতু এটুকু গোলাকার, সেক্ষেত্রে এটা আমরা এই ক্ষেত্রফল হল এই জায়গাটা A1, সেক্ষেত্রে আমাদের এটা হলো A2 A1। তাহলে D1 সমান কত আছে? 20 cm-কে আমরা যদি মানে D সমান হলো 20 cm, এটাকে আর করলে কত হবে? একবার আমি সিম করে নিই, তাহলে কত হবে? 10 cm বা 0.1 মিটার। 10 cm বা 0.1 মিটার। যেটা একটু দেখে নিন, 10 ভাগ কত হলো? 0 কাটা আছে, ঠিক আছে, 0.1 মিটার। আরেকটা হলো R1। আচ্ছা, R2টা D2 সমান 40 cm বা 0.4, না এটাকে ব্যাসার্ধ করতে হবে। R2 সমান ব্যাসার্ধ হলে এর অর্ধেক 20 cm বা 0.2 মিটার। ওকে, এখন আমরা কী করব? ব্যাসার্ধ পেলাম। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করি, এর কি আছে? ক্ষেত্রফলটা কিসের? গোলাকার। বস্তুটা কেমন বলেছে? গোলাকার। গোলাকার যদি হয় সেক্ষেত্রে আমাদের কী আসবে? পাই আর স্কোয়ার। আমরা জানি গোলাকার বস্তুর ক্ষেত্রফল কি? বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার। পাই R2, এখানে R1, পাই পাই কাটা থাকলো কি? R2 এর মান কত আছে? 0.2 স্কোয়ার, 0.1 স্কোয়ার গুণন 15 কত আসে? 0.2 গুণন 0.2 গুণন 15, 0.6 আসছে, 0.6, 0.1 গুণন 0.1, 0.01, 0.6 ভাগ 0.01, 60 কেজি। তার মানে এখানে আছে কত? 60 নিউটন। F2 কত পেলাম আমরা? 60 নিউটন। অর্থাৎ এখানে বলছে যে বস্তুর যে 15 নিউটন বল প্রয়োগ করলে অনুভূত বলটা হবে, দ্বিতীয় পিস্টনে অনুভূত বলটা হবে বা বর পিস্টনে অনুভূত বলটা হবে 60 নিউটন। তার মানে বস্তুটার ওজন কম আছে। তার মানে এর বল হলো, এর ক্ষমতা হলো সে 60 কেজি পর্যন্ত তুলতে পারে। 60 নিউটন, 60 কেজি মানে 60 নিউটন বল আছে, তার মানে অর্থাৎ সে 60 কেজি পর্যন্ত তুলতে পারে। কিন্তু এখানে আছে কত? 53 কেজি। তার মানে বস্তুটা উঠে যাবে, তার মানে বস্তুটা উঠে যাবে। সিদ্ধান্ত শেষে আসবে কি বলতো? সিদ্ধান্ত কি? ওকে, এখানে না গেলে এই জায়গায় লিখে নেই, এটা বসে দিলাম একটু। সিদ্ধান্ত কি আসবে? সিদ্ধান্ত হলো বস্তুটি ওঠানো সম্ভব। কারণ F2 তার বল বেশি, বস্তুর ওজন কম। বস্তুর ওজন যদি বেশি হইতো তাহলে সেক্ষেত্রে কিন্তু বস্তুটা ওঠানো সম্ভব হইতো না। সো এরকম সংক্রান্ত যদি অঙ্ক আসে তাহলে অনায়াসে করতে পারবো। আমরা দুইটা ধাপ অনুসরণ করব। ধাপ 1 হলো বস্তুর ওজন, ধাপ 2 হলো মানে দ্বিতীয় পিস্টনে যে পিস্টনের মানে বলটা বস্তুটা যে পিস্টনে দেওয়া থাকবে সেই পিস্টনের কী বের করবো? অনুভূত বলটা বের করব। তাহলে
যদি ছোটো পিস্টনে মানে বল এখানে যদি বস্তুটা থাকে তাহলে আমরা এই পিস্টনে অনুভূত বল বের করব। এই পিস্টনে যেহেতু মানে বস্তুটা আছে সেক্ষেত্রে আমরা এই পিস্টনের কি অনুভূত বলটা বের করব। সুতরাং আমরা শুধু আমরা এইটুকুই মনে রাখবো যে দুইটা ধাপ, প্রথম বস্তুর ওজন, তারপরে যেই পিস্টনে বস্তুটা থাকবে ডুবানো থাকবে সেই পিস্টনের অনুভূত বল বের করব। তারপরে দেখব সিদ্ধান্ত কী আসবো, দেখব যে বস্তুর ওজনটা বেশি না ওই পিস্টনটা অনুভূত বলটা বেশি। যদি ওই পিস্টে অনুভূত বল বেশি হয় তার বস্তুটা অবশ্যই উঠে যাবে। আর যদি মানে দেখা গেল যে বস্তুটার ওজন অনুভূত বলের চেয়ে কম হয় তার বস্তুটা উঠে যাবে। যদি বেশি হয়, ওজন বেশি হয়, তাহলে বস্তুটা উঠানো যাবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বোঝার কিছু নেই, জাস্ট তোমরা খালি ধাপে আমি যে কৌশলগুলো অনেক ক্ষেত্রে আমি দেখেছি অনেক স্টুডেন্টের একটাই প্রবলেম হয়, ওরা অনেক সূত্র মুস্ত করে অনেক কিছুই বুঝে, বাট করতে গেলে ওদের প্রবলেম হয়ে যায়। কোথায়? তারা বুঝতে পারে না আমি প্রশ্নটা কীভাবে, প্রশ্নটা পড়ে তারা বুঝতে পারে না আমি কীভাবে শুরু করব। আমি এই জন্য যাতে করে ওরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দ্রুত মানে করতে পারে, এই জন্য আমি এই টেকনিকগুলো গ্রহণ করেছি। এই টেকনিকে যদি তোমরা করো, এই কৌশলে যে আমি ধাপে ধাপে দিয়েছি, প্রথম ধাপে কীভাবে শুরু করবা, কীভাবে শেষ করবা, তাহলে তোমরা দেখবা প্রত্যেকটা অঙ্ক সহজ করে করতে পারবা তুমি। আবার বলছি যে তোমরা যদি মানে পিস্টনে কোনো বস্তু উঠানো যাবে কি না, সেক্ষেত্রে প্রথম ধাপটা কি বস্তুর ওজন, দ্বিতীয় ধাপ কি যেই পিস্টনে বস্তুটা থাকবে সেই পিস্টনের অনুভূত বল, সেটা হতে পারে F2, হতে পারে F1। মনে রাখতে হবে অনুভূত বল। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমার বিশ্বাস তোমরা যদি আমার এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখো, প্রত্যেককে অবশ্যই বুঝবা। খাতায় তুলে নোট করে রাফ করে সুন্দর করে দুই একবার প্র্যাকটিস যদি করো, অনায়াসে ফিজিক্সের যে কোনো অধ্যায়গুলো তুমি সহজে করতে পারছো। আমার ক্লাসগুলো বিশেষ করে তাদের জন্য যারা একেবারে দুর্বল, যারা কিছুই বোঝো না, তাদের জন্য তোমরা যদি আমার প্রত্যেকটা ক্লাস ভালো করি মনোযোগ সহকারে দেখো, আমার বিশ্বাস প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা চ্যাপ্টারে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার প্রতিটা পর্বই যদি সবগুলো দেখো, যে কোনো অধ্যায় থেকে প্রতিটা অধ্যায়ে তুমি 100% ফুল অ্যান্সার করতে পারবে ইনশাআল্লাহ। ঘয়ের তোমার কোনো প্রবলেম হবে না এটা। আর তোমরা সবসময় মাথায় একটাই রাখবা যে মাথায় একটা জিনিস মনে রাখবা যে আসলে আল্লাহ মানুষকে ব্রেন দিয়েছে সমান, কিন্তু কেউ খাটায় না। অনেকে খাটায় কিন্তু সঠিক পদ্ধতিতে খাটায় না। অনেকে বলে স্যার আমি অনেক পরিশ্রম করি, বাট পরীক্ষা যা ভালো কিছু করতে পারি না। পরিশ্রম করলে হবে না, পরিশ্রমের একটা সঠিক একটা পদ্ধতি আছে। সঠিক পদ্ধতি অনুযায়ী করো, ইমাজিন করে তুমি যদি পড়ো, একটু বুঝেই যদি পড়ো যে বিষয়গুলো কী বলছে, বিশেষ করে সায়েন্সে যারা পড়ো, তোমরা তো যারা সায়েন্সে তোমরা যদি পড়ো, তোমরা একটা কিছু মনে রাখবা, সায়েন্স মানে হলো বাস্তব, প্র্যাকটিক্যাল, বাস্তব। সায়েন্স অবাস্তবকে অস্বীকার করে, অবাস্তবকে কখনো সে সায়েন্স স্বীকার করে নিতে পারে না। আর বাস্তব জিনিসটা তোমার মনে থাকবে না কেন? চোখের দেখা আর একটা হলো কারো কাছে শোনা। তুমি চোখেই দেখো, এটা ইমাজিন করো এটা কী বলছে। যেন এই প্রশ্নটা বলছি কী বলছে দেখাই যাচ্ছে, অনুভূত বল আর বস্তুটার ওজন, তাই না? বস্তুর ওজন বের করবো, অনুভূত বলটা বের করবো, এই তো, আর কোনো কাজ না। মাঝখানে যে প্রবলেমগুলো আছে এটা তো আমি বলেই দিয়েছি তোমাদের। তো আমার দ্বিতীয় পর্বে প্রত্যেকটা পর্বে আমি বলেই থাকি যে প্রবলেমগুলো কোথায় বলছি। সো তোমরা যেটা ইমাজিন করে পড়ো, আমার বিশ্বাস প্রত্যেকটা অধ্যায়ে তুমি 100% ভালো ফুল অ্যান্সার করতে পারো। বিশেষ করে ফিজিক্সে তোমরা যেহেতু তোমরা যারা এখনও সামনে যারা পরীক্ষা দিই 2021 সালে যারা পরীক্ষা দিই তাদের কথা বলছি যে তোমরা এখনও যারা এখনও যারা অনেক প্রবলেম বিড়ম্বনে ভুগতেছো, আমি কীভাবে ভালো করব ফিজিক্স, আমি তাদের জন্য বলছি তোমরা একটু মনোযোগ সহকারে, একটু ঠান্ডা মাথায় মনটা স্থির করে যদি ভালো করে পড়ো, অধ্যয়ন করো, আর আমার এই ক্লাসগুলো তোমরা যদি ফলো করো, আমি কিভাবে বলতেছি, কিভাবে তোমরা শুরু করবা, কীভাবে প্রত্যেকটা জিনিস ঘগুলো পড়তে হবে, সেই বিষয়ে তোমাদের আমি সহজকে সাজিয়ে গুছিয়ে করার চেষ্টা করেছি, যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। ওকে, তোমরা যেন ভালো কিছু করতে পারো, ভালোভাবে অধ্যয়ন করো,
এই প্রত্যাশা রেখে আজকে ক্লাস আমি এখানে বিদায় নিচ্ছি। তোমরা এখনও যারা আমার ক্লাসটা সাবস্ক্রাইব করো নি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবা। যদি আমার ক্লাসগুলো ভালো লাগে, আমার বিশ্বাস হয়তো বা প্রেজেন্টেশন তেমন ভালো না হতে পারে, আমার ক্লাসটা দেখবা। ক্লাসটা তুমি যদি তোমাকে আমার ধাপগুলা, আমার পদ্ধতিগুলো যদি তোমরা যদি অনুসরণ করো, তো অবশ্যই তোমরা ভালো কিছু করতে পারবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।